ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পার্ট 2 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি শেক্সপিয়ারের লেখা ক্লাস 11-12 এর সিলেবাসের অন্তর্গত ম্যাকবেথ নাটকটি, যেখানে অলরেডি আমি ম্যাকবেথের উপরে এর আগে একটি ক্লাস করেছি, ইন্ট্রোডাকশন এবং অ্যাক্ট 1 সিন 1 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা সিন 2 থেকে কন্টিনিউ করব। তো সরাসরি টেক্সটে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও যারা যারা ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তারা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যাবতীয় নোটস এবং এমসিকিউজ এর উপরে প্র্যাকটিস সেটের পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো টেক্সট আলোচনাতে চলে যাচ্ছি। ম্যাকবেথের শুরুতেই আমরা একটা যুদ্ধের উল্লেখ পেয়েছিলাম। ম্যাকবেথ শুরু হয়েছিল একটা যুদ্ধের উল্লেখ করে। অ্যাক্ট 1 সিন 1-এ যখন ডাইনিরা নিজেদের মধ্যে কথোপকথন করছিল, তখন তাদের কাছে আমরা একটা যুদ্ধের আভাস পাই। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটা প্রকৃতপক্ষে দুটো যুদ্ধ ছিল। একটা ছিল ইন্টারনাল, একটা ছিল এক্সটার্নাল। গৃহযুদ্ধ একটা ছিল বিদ্রোহীদের দ্বারা, আর একটা ছিল বহিঃশত্রুর আক্রমণ। কিং ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। তো কিং ডানকানকে সিংহাসনচ্যুত করার জন্য বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন ম্যাকডোনাল্ড, যিনি ছিলেন স্কটল্যান্ডেরই একজন। তো তিনি রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ারল্যান্ড থেকে অনেক সৈন্য নিয়ে এসে একটা সৈন্যবাহিনী গঠন করেছিলেন। আর রাজা ডানকানের কিংডমের এই আভ্যন্তরীণ বিদ্রোহের সুযোগ নিয়ে নরওয়ের রাজা সেনো তার বিশাল বাহিনী নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করেন, স্পেশালি স্কটল্যান্ডের ফাইফে অবতরণ করেন। তো এই দুটো পৃথক যুদ্ধ আসলে চলছিল, যেগুলোকে শেক্সপিয়ার তার নাটক পরিচালনার দক্ষতা বলে দুটোকেই একক একটা সংঘাত দেখিয়েছেন তিনি তার ম্যাকবেথের শুরুতে। কারণ আমরা জানি প্রকৃতপক্ষে উইলিয়াম শেক্সপিয়ার তার ম্যাকবেথের সোর্স নিয়েছিলেন রাফায়েল হলিনস্টের ক্রনিকলস অফ ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড থেকে। কিন্তু প্রকৃত ঐতিহাসিক যে ঘটনা ছিল, সেই ঘটনা সম্পূর্ণভাবে উইলিয়াম শেক্সপিয়ার ফলো করেন। তিনি তার ম্যাকবেথের জন্য সেই ঘটনাসমূহ থেকে প্লটটা নিয়েছিলেন, তৈরি করেছিলেন এবং ক্যারেক্টারগুলি নিয়েছিলেন, কিন্তু পুরোপুরি ঐতিহাসিক ঘটনাগুলোকে তিনি ফলো না করে তিনি নিজের মতো করে সেগুলোকে পরিচালনা করেছিলেন, নিজের মতো সমস্ত চেঞ্জেস এনেছিলেন। তাই ম্যাকবেথের প্রকৃত ঐতিহাসিক বাস্তবতা থাকলেও সেই ঘটনা অবলম্বনে কিন্তু ম্যাকবেথ লেখা হয়নি। এর আগের ক্লাসে যেটা আমি আলোচনা করেছিলাম, ঐতিহাসিক ঘটনার সাথে আমূল পরিবর্তন এনে উইলিয়াম শেক্সপিয়ার নিজের দক্ষতায়, নিজের পরিচালনায় সেই জিনিসগুলো চেঞ্জ করে এই ম্যাকবেথ নাটকটি সংগঠিত করেছিলেন। তো নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে বহিঃশত্রুর আগমন হয়েছে। নরওয়ের রাজা সেনো বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছে এবং বিদ্রোহীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য। ম্যাকডোনাল্ড তার নেতৃত্ব দিচ্ছেন এবং থেন অফ কডরের যে থেন, সেও কিন্তু বিশ্বাসঘাতকতা করে এই বিদ্রোহী এবং এই বহিঃশত্রুর সাথে হাত মিলিয়েছে, যার ফলে রাজা খুবই রেগে যান এবং তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। সেটা আমরা এই সিন 2-তে দেখতে পাবো। তো সিন 2 যেখানে শুরু হচ্ছে, সেটা হচ্ছে ডানকানের একটা ক্যাম্প, যুদ্ধের একটা ক্যাম্প, যেখানে একজন রক্তাক্ত সৈনিক আসবে। সে যুদ্ধক্ষেত্র থেকে এসেছে। রাজাকে সে জানায় যে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো কিভাবে সাহসিকতার সাথে বিদ্রোহী ম্যাকডোনাল্ডকে হত্যা করেছে। ম্যাকবেথকে তার অসাধারণ সাহসিকতার জন্য প্রশংসা করা হয়েছে, বিশেষ করে যখন সে ম্যাকডোনাল্ডকে হত্যা করেছে এবং তার মাথা দুর্গের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে। তার এই বীর সাহসিকতার জন্য তাকে ভূয়সী প্রশংসা করেন। প্রকৃতপক্ষে হলিনস্টের ক্রনিকলসে যে ঘটনাটা ছিল, সেখানে কিন্তু ম্যাকডোনাল্ডকে ডাইরেক্ট যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ হত্যা করেনি। ম্যাকডোনাল্ড পরাজিত হয়ে তার দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং দুর্গে গিয়ে সে সবাইকে বিষপান করিয়ে শেষমেশ নিজে আত্মহত্যা করেছিল। ম্যাকবেথ সেই দুর্গটি আক্রমণ করে এবং তার শিরচ্ছেদ করে সেটা রাজাকে এনে প্রেজেন্ট করে এবং দুর্গের দেওয়ালে ঝুলিয়ে দেয়। এই ধরনের ঘটনা ছিল। তো যাই হোক, শেক্সপিয়ার আমূল পরিবর্তন করেছিলেন। তো শেক্সপিয়ারের ম্যাকবেথে অন্যরকমভাবে দেখানো হয়েছে, যদিও চরিত্রগুলির ঐতিহাসিক সত্যতা রয়েছে। তো ম্যাকবেথের এই বীর সাহসিকতার জন্য তাকে অনেক প্রশংসা করা হয়। ক্যাপ্টেন আরও জানান যে কিভাবে ক্লান্ত থাকা সত্ত্বেও ম্যাকবেথ এবং ব্যাঙ্কো নরওয়ে সৈন্যদের প্রতিহত করে। কারণ এখানে দেখানো হয়েছে যে বিদ্রোহীদের আভ্যন্তরীণ এই গৃহযুদ্ধের যে বিদ্রোহীরা, তাদের যুদ্ধ এবং রাজা সেনোর যুদ্ধ, নরওয়ের রাজা সেনোর যে আক্রমণ, এই দুটোকে একসাথে করে দেখানো হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথে। তো সেই ক্যাপ্টেন জানান যে কিভাবে সাহসিকতার সাথে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো নরওয়ের সৈন্যদেরকেও প্রতিহত করে। এরপর রস এসে জানায়
থেইন অফ কডোর বিশ্বাসঘাতকতা করেছে, সে ওই শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে, তাদের সাথে যোগদান করেছে। রাজা ডানকান তখন আদেশ দেন যেন থেইন অফ কডোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার যে থেনের খেতাবটা সেটা যেন কাড়িয়ে নিয়ে ম্যাকবেথ, যে কিনা এত বীরত্বের সাথে যুদ্ধ করে ডানকানের এই স্কটল্যান্ডকে রক্ষা করেছে, তাকে সেই খেতাবটা প্রশংসা স্বরূপ দেওয়া হয়, তাকে সম্মানিত করে। এটাই আমরা সিন 2-তে দেখতে পাবো। তো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে। Alarum within. Enter King Duncan, Malcolm, Donalbain, Lennox with attendants meeting a bleeding captain. তাহলে সিন 2 শুরু হচ্ছে একটা ক্যাম্পে, যুদ্ধের কাছেই একটা ক্যাম্পে, যেখানে অ্যালার্ম বেজেছে, মানে রাজা প্রবেশ করছে। তো দেখা গেল অ্যালার্ম বাজার সাথে সাথেই রাজা ডানকান প্রবেশ করলেন, তার সাথে রয়েছে ম্যালকম, ম্যালকম রাজার বড় ছেলে, ডোনাল্ডবেইন, ডোনাল্ডবেইন রাজার ছোট ছেলে, এছাড়াও লেনক্স রয়েছে, লেনক্সের সাথে আরো কিছুজন সহকারী রয়েছে, যারা কিনা মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন, একজন আহত ক্যাপ্টেনকে সাক্ষাৎ করছে। মানে এই ক্যাপ্টেন তিনি যুদ্ধক্ষেত্র থেকে আসছেন যুদ্ধের ঘটনা বর্ণনা করার জন্য। ডানকান, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট? রক্তাক্ত ওই লোকটা কে? হি ক্যান রিপোর্ট as Smith by his plight of the revolt the newest state. He can report, সে জানাতে পারে, as Smith by his plight of the revolt the newest state, মানে তার অবস্থা দেখে মনে হচ্ছে সে বিদ্রোহের বা সে এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই প্রত্যক্ষ আমাদেরকে জানাতে পারবে, কারণ সে ওই জায়গায় ছিল। নিউয়েস্ট স্টেট মানে হচ্ছে লেটেস্ট নিউজ, যেহেতু সে ওখানে ছিল, নিজে যুদ্ধে সম্মুখীন হয়েছে, অতএব সে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মনে হয় আমাদেরকে জানাতে অবশ্যই পারবে। নিউয়েস্ট স্টেট, লেটেস্ট নিউজ জানাতে পারবে। প্লাইট মানে হচ্ছে তার অবস্থা, তার যে ওই কঠিন অবস্থা সেটাকে বোঝাচ্ছে। রিভোল্ট মানে বিদ্রোহ, আর সিমিত মানে সিম। এখানে বেশ কিছু ওল্ড ইংলিশ টার্ম ইউজ করা হয়েছে। তো রাজা বলছে সে নিশ্চয়ই আমাদেরকে যুদ্ধের লেটেস্ট নিউজটা জানাতে পারবে। ম্যালকম রাজার বড় ছেলে কি বলছে? দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক আ গুড অ্যান্ড হার্ডি সোলজার, এই হচ্ছে সেই ব্যক্তি যে একজন শক্তিশালী সৈনিকের মতো ফট এগেনস্ট মাই ক্যাপটিভিটি, আমাকে বন্দি হওয়া থেকে বাঁচাতে যুদ্ধ করেছিল। হেইল ব্রেভ ফ্রেন্ড, হ্যালো সাহসী বন্ধু। সে টু দ্য কিং, রাজাকে বলো, দ্য নলেজ অফ দ্য ব্রয়েল অ্যাজ দাও ডিডস্ট লিভ ইট, যখন তুমি যুদ্ধ ছেড়ে চলে এলে তখন যুদ্ধের অবস্থা কেমন ছিল। ব্রয়েল মানে হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ব্যাটল, তাহলে তুমি যুদ্ধ সম্পর্কে কি কি জানো, যখন তুমি যুদ্ধটা ছেড়েছিলে সেই সময় পরিস্থিতি কি, রাজাকে বলো। ক্যাপ্টেন, ডাউটফুল ইজ স্টুড, তো সেই সৈনিক তখন বলছে ডাউটফুল ইজ স্টুড মানে ফলাফল অনিশ্চিত, সন্দেহ রয়েছে, এখনো ফলাফল কিছু জানা যায়নি। অ্যাজ টু স্পেন্ট সুইমার্স দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড চক দেয়ার আর্ট, যেহেতু দুজন ক্লান্ত সাঁতারুদের মতো যারা একে অপরকে আঁকড়ে ধরে যতক্ষণ না তারা দুজনেই ডুবে যায় যুদ্ধ করছিল। টু স্পেন্ট সুইমার্স, দুজন, স্পেন্ট মানে এক্সস্টেড, ক্লিং টুগেদার মানে গ্র্যাপলিং উইথ ইচ আদার, অ্যান্ড চোক দেয়ার আর্ট মানে মেকিং ইট ইম্পসিবল ফর আইদার টু সুইম। আর্ট বলতে মেক দেয়ার স্কিল ইউজলেস, মানে একে অপরের যে দক্ষতা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। তাই বলা হচ্ছে যেহেতু দুজন ক্লান্ত সাঁতারুর মতো একে অপরকে আঁকড়ে ধরে যতক্ষণ না পর্যন্ত তারা দুজনেই ডুবে যায় সেই চেষ্টা করে যাচ্ছে। দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড worthy to be a rebel, for to that the multiplying villainies of nature do swarm upon him. তো বিদ্রোহীদের যে নেতা ম্যাকডোনাল্ড, যিনি কিনা একজন নির্দয় খলনায়ক, মানে তার সমগ্র যে গুণাবলী সেগুলো যেন খলনায়কের গুণাবলী, খলনায়কের গুণাবলী নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন এমন একজন মানুষ, যিনি কিনা ওই পশ্চিম দ্বীপপুঞ্জের কৃষক সৈন্যদের সাথে যোগ দিয়েছিল। ফ্রম দ্য ওয়েস্টার্ন আইজলস, ওয়েস্টার্ন আইজলস বলতে এখানে হার্বিডিজের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে হলিনস্টের ক্রনিকলে যেটা ছিল, উইলিয়াম শেক্সপিয়ার সেখান থেকে কিছু কিছু বড় করেছেন আর কিছু কিছু পুরোপুরি নিজের মতো চেঞ্জ করেছেন, যেটা বলেছিলাম। তো হলিনস্টের ক্রনিকল অনুযায়ী ব্যাংকো ছিলেন লোচকু হাওয়ারের থেন, যেটা স্কটল্যান্ডের অন্তর্গত। তো রাজার পক্ষ থেকে তিনি তার জেলায় জেলায় কর আদায় করছিলেন। তখন দস্যুদের দ্বারা তিনি আক্রমণের শিকার হন। সেই দস্যুরা রাজার এই কর দেবে না বলে, কর নিজেরা দখল করবে বলে তাকে আক্রমণ করে। তো তার পরবর্তীতে রাজা তো এর প্রতিশোধ নেবে, তো সেই ভয়ে দস্যুরা ম্যাকডোনাল্ডের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য। এবং এই ম্যাকডোনাল্ড তার অনেক আত্মীয় স্বজন এবং মিত্রও রয়েছে যারা তার সাথে এই বিদ্রোহে যোগ দেয় বা যাদেরকে সে উস্কিয়ে একটা বড়সড় টিম গঠন করে এবং এই বিদ্রোহ লিড করে, যেটা কিনা ছিল রাজা ডানকানের বিরুদ্ধে। তো বিশেষ করে পশ্চিম দ্বীপপুঞ্জ থেকে যাদের নিজস্ব অভিযোগ রয়েছিল রাজার বিরুদ্ধে,
তাদেরকেও সে নিজের টিমে ইনক্লুড করে নেয় সহজেই। তো সেই পশ্চিম দ্বীপপুঞ্জের সেই সমস্ত কৃষক যাদের অভিযোগ রাজার উপরে ছিল করের জন্যে, যে রাজা তাদের উপরে বেশি কর চাপিয়েছে, সেই সমস্ত কৃষকরাও জয়েন করে ম্যাকডোনাল্ডকে। তাই বলা হয়েছে ফ্রম দ্য ওয়েস্টার্ন আইজলস অফ কার্নস অ্যান্ড গ্যালোগ্লাসেস। কার্নস হচ্ছে এক ধরনের সৈন্য যারা লাইটলি আর্মড। আইরিশ সেনাবাহিনীতে যারা হালকা অস্ত্রসজ্জায় সজ্জিত থাকে তাদেরকে কার্নস বলছে, সেই সমস্ত সৈন্যদেরকে। আর গ্যালোগ্লাসেস হচ্ছে হেভিলি আর্মড আইরিশ ইনফ্যান্ট্রি, যারা কিনা বিশেষ সৈন্যদলে কর্মরত বেতনভোগী সৈনিক ছিল। এরা ছিল হেভিলি আর্মড। তো এই সমস্ত বিদ্রোহীদেরকে লিড করে ম্যাকডোনাল্ড রাজা ডানকানের বিরুদ্ধে তাকে সিংহাসনচ্যুত করার জন্য উদ্যত হয়। তো সেই ম্যাকডোনাল্ডের কথা এখানে বলা হয়েছে। And fortune on his damned quarrel smiling soared like a rebel's whore, but all's too weak. For brave Macbeth, well he deserves that name, disdaining fortune with his brandy steel, which smoked with bloody execution. Like Velor's minion, curved out his passage till he faced the slave, which never shook hands nor bade farewell to him. Still he unseamed him from the nave to the chope and fixed his head upon our battlements. তো বলা হচ্ছে সেই ম্যাকডোনাল্ডকে যাকে সাপ্লাই করা হয়েছিল সেই কার্নস এবং গ্যালোগ্লাসের সৈন্যরা, সেই ম্যাকডোনাল্ড বীর বিক্রমে কিন্তু যুদ্ধ করছে। অ্যান্ড ফরচুন অন হিজ ড্যামড কোয়ারেল স্মাইলিং, এবং ভাগ্য বা ভাগ্যের দেবী তার পক্ষ নিয়েছিলেন। বাট কিন্তু অলস টু উইক, তারা যথেষ্ট শক্তিশালী ছিল না। কারণ কি? কারণ হচ্ছে ম্যাকবেথ যে কিনা সাহসী এবং অবশ্যই এই নামের যোগ্য, এই সাহসী নামটা অবশ্যই তার যোগ্য, কারণ সে ভাগ্যকে অস্বীকার করে দিয়েছিল। ডিসডেইনিং ফরচুন মানে ভাগ্যকে প্রতিহত করে দিয়েছিল, অস্বীকার করে দিয়েছিল। কারণ ভাগ্যের দেবী কার প্রতি প্রসন্ন ছিল? ম্যাকডোনাল্ডের। কিন্তু সেই ভাগ্যের দেবীকে অস্বীকার করে ম্যাকবেথ তার বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ চালিয়েছিল উইথ হিজ ব্র্যান্ডিস্ড স্টিল। ব্র্যান্ডিশ মানে হুমকি দিয়ে নাড়ানো বা সগর্বে প্রদর্শিত করা, স্টিল মানে তরোয়াল, তার তরোয়ালটা তার বিরুদ্ধে সগর্বে প্রদর্শিত করেছিল। ভাগ্যের দেবীকে অস্বীকারই করে দিয়েছিল যে ভাগ্যের দেবী যতই তার পক্ষ নিক না কেন। হুই স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন মানে উইথ হিজ ব্লাড সোকড সোর্ড টিল হি কেম ফেস টু ফেস উইথ দ্য রেবেল, মানে তিনি বিদ্রোহী বাহিনীর মধ্য দিয়ে পথ কেটে কেটে যতক্ষণ না পর্যন্ত ম্যাকডোনাল্ডের মুখোমুখি হচ্ছিলেন, ওই যে বিদ্রোহী বাহিনীকে একদম তার তরোয়াল দিয়ে কুচিয়ে তিনি যে এগোচ্ছিলেন ম্যাকডোনাল্ডের দিকে, সেইটা বলা হয়েছে। স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন লাইক ভেলোর্স মেনিয়ান। দেখো ভেলোর্স মেনিয়ান মানে বীরত্বের সৈনিক, ব্রেভারি সার্ভেন্ট বা বীরত্বের প্রিয় পাত্র ম্যাকবেথকে বলা হয়েছে। কার্ভড আউট হিজ প্যাসেজ টিল হি ফেসড দ্য স্লেভ। স্লেভ বলতে ম্যাকডোনাল্ডের কথা বলা হয়েছে, মানে তিনি ওই বিদ্রোহী বাহিনীদের মধ্যে রাস্তা কেটে বেরিয়ে যাচ্ছেন যতক্ষণ না তিনি ওই স্লেভ বা ওই ম্যাকডোনাল্ডের মুখোমুখি হন। মানে সেই ম্যাকবেথ যিনি কিনা ভাগ্যের দেবীকে অস্বীকার করে দিয়েছেন যে ভাগ্যের দেবী যতই প্রসন্ন হোক ম্যাকডোনাল্ডের কাছ থেকে, তিনি তার সেই তরোয়াল সগর্বে প্রদর্শিত করেছেন যেটা কিনা হুইচ স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন, যে কিনা ওই রক্তাক্ত সংগ্রামে একদম সিক্ত হয়ে আছে। লাইক ভেলোর্স মিনিয়ন, যেন ম্যাকবেথ বীরত্বের একদম প্রিয়, বীরত্ব যেন তার জন্যই, যে কিনা কার্ভড আউট হিজ প্যাসেজ, তার রাস্তা তৈরি করছে টিল হি ফেসড দ্য স্লেভ, যতক্ষণ না পর্যন্ত সে ম্যাকডোনাল্ডের মুখোমুখি তৈরি হয়। যুদ্ধের সময় সৈন্যদেরকে মেরে মেরে যখন কোনো বড় যোদ্ধার কাছে কেউ পৌঁছয়, সেই টাইপের ইঙ্গিতটা এখানে দেওয়া হচ্ছে। হুইচ নেভার শুকড হ্যান্ডস, যে কিনা কখনো হাত মেলায়নি বা অভিবাদন জানায়নি, নর বেড ফেয়ারওয়েল টু হিম, এবং তাকে বিদায়ও জানায়নি, টিল হি আনসিমড হিম। আনসিমড মানে স্প্লিট, রিপড ওপেন, একদম দুভাগ করে দিয়েছিল। ফ্রম নেভ টু দ্য চোপ মানে ফ্রম দ্য নাভেল টু দ্য জজ, মানে নাভি থেকে চোয়াল পর্যন্ত তাকে পুরো ছিঁড়ে দুভাগ করে দিয়েছিল। এতটাই নৃশংসতার সাথে সেই ম্যাকডোনাল্ডকে হত্যা করেছিল কে? ম্যাকবেথ। অ্যান্ড ফিক্সড হিজ হেড, এবং তারপরে তার মাথাটাকে কোথায় টাঙিয়ে দিয়েছিল? আপন আওয়ার ব্যাটেলমেন্টস। ব্যাটেলমেন্টস মানে হচ্ছে ওয়াল অফ দ্য ফোর্ট, দুর্গের দেওয়ালে। তাহলে সেই সার্জেন্ট কি বলল? যে যুদ্ধের ফলাফল যদিও এখনো অনিশ্চিত, এখনো জানা যায়নি, তবে দুজন যোদ্ধা যারা কিনা ক্লান্ত সাঁতারুর মতো একে অপরকে পুরো আঁকড়ে ধরছে যতক্ষণ না দুজনেই ডুবে যায়, মানে এত প্রবল পরাক্রমে তারা দুজন দুজনের বিরুদ্ধে যুদ্ধ করছে। কে কে? ম্যাকডোনাল্ড আর ম্যাকবেথ। এবং ম্যাকবেথ যদিও ম্যাকডোনাল্ডের প্রতি ভাগ্যের দেবী সদয় আছেন, ম্যাকবেথ সেটাকে পরোয়া না করেই তার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তার সেই তরোয়াল সগর্বে প্রদর্শিত করছে, এবং তার সেই তরোয়াল সৈন্যবাহিনীর রক্ততে ভিজে রাস্তা কেটে
ম্যাকডোনাল্ডের আগে পর্যন্ত যতক্ষণ না তিনি পৌঁছচ্ছেন সেই তরোয়াল চালিয়ে যাচ্ছেন, যেটা কিনা বিদ্রোহীদের রক্তে সিক্ত হয়ে আছে। এবং যখন তিনি ম্যাকডোনাল্ডের কাছে পৌঁছে গেছেন তখন তাকে তিনি নাভি থেকে চোয়াল পর্যন্ত পুরো ছিঁড়ে দুভাগে নৃশংসতার সহিত হত্যা করে তার যে মুন্ডু সেটাকে তিনি দুর্গের দেওয়ালে টাঙিয়ে দিয়েছেন। ডানকান, ও ভ্যালিয়েন্ট কাজিন ওর দি জেন্টলম্যান। এটা শুনেই ডানকান বলল, ওহ কি সাহসী সম্ভ্রান্ত ব্যক্তি, কি যোগ্য ভদ্রলোক। ভ্যালিয়েন্ট কাজিন, ভ্যালিয়েন্ট মানে ব্রেভ, এবং কাজিন সম্পর্কে ডানকানের কাজিন হতো ম্যাকবেথ। হলিনস্টের ক্রনিকল অনুযায়ী ডানকান এবং ম্যাকবেথ পরস্পর সম্পর্কযুক্ত। তো তাই তিনি বলছেন, ও ভ্যালিয়েন্ট কাজিন, ও ব্রেভ কাজিন, ওর দি জেন্টলম্যান। ওর দি মানে মূল্যবান বা যোগ্য, জেন্টলম্যান ভদ্রলোক। ক্যাপ্টেন বলছেন, as when the sun gains his reflection মানে begins his reflection, sea breaking storm and direful thunders break, so from that spring whence comfort seemed to come discomfort swells. Mark, King of Scotland, mark, no sooner justice had with valour armed compelled these keeping kerns to trust their heels, but the Norwegian lord, surveying vantage with furbished arms and new supplies of men, began a fresh assault. তো ক্যাপ্টেন মানে সেই সৈনিকটি আবার কি বলছে, as whence the sun begins his reflection, sea breaking storm and direful thunders break, মানে বলতে চাইছে as sometimes from the east from where the sun rises violent sea destroying storms and dreadful thunder break, যে কিছু কিছু সময় পূর্ব দিক থেকে যেদিকে সূর্য উদয় হয় ঠিক একই দিকে কিন্তু ভায়োলেন্ট শিপ ডেস্ট্রয়িং, শিপ ব্রেকিং স্টর্মস মানে জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো ঝড় ওঠে, অ্যান্ড ডায়ারফুল থান্ডার ব্রেক এবং তেমনই ভয়ঙ্কর বজ্রপাতও বয়ে আনে। তাহলে সেই পূর্ব দিক যেখানে সূর্য উদয় হয়, যেখান থেকে সূর্যের রিফ্লেকশন পাওয়া যায়, সেই দিক থেকে বিধ্বংসী ঝড় উদ্রেক হয় যেগুলো জাহাজ ডুবিয়ে দেয়, তেমনি বজ্রপাতও বয়ে আনে। তাহলে সেই পূর্ব দিকের কথা বলা হয়েছে, ইস্টার্ন সাইডের কথা, যে কিনা সূর্যের প্রতীক, যে সূর্যের রশ্মি নিয়ে আসে। সেই দিকে কিছু কিছু সময় কিন্তু এই ধরনের প্রবল ঝড় হয় যা জাহাজ ডুবিয়ে দিতে পারে এবং প্রবল বজ্রপাতও হয়। সো ফ্রম দ্যাট স্প্রিং হোয়েন্স কমফোর্ট সিম টু কাম, তো সেই উৎস থেকে হোয়েন্স কমফোর্ট সিম টু কাম যা আরামদায়ক বলে মনে হয়, ডিসকমফোর্ট সোয়েলস, সোয়েলস মানে ফ্লো, সেই দিক থেকে ডিসকমফোর্ট মানে অস্বস্তিও বইতে পারে। তাহলে ক্যাপ্টেন বলার চেষ্টা করছে যেমন ঠিক কিছু কিছু সময় পূর্ব দিক থেকে যেখানে সূর্য উদিত হয় ঠিক সেই দিক থেকেই যেমন ভয়ঙ্কর বিধ্বংসী ঝড় যা জাহাজ ডুবিয়ে দিতে পারে এবং বজ্রপাত আসে, ঠিক সেরকমই কখনো কখনো আরামদায়ক সেই উৎস থেকেও অস্বস্তিকর কিছু বয়ে আসতে পারে, সোয়েলস ফ্লোজ হতে পারে বা প্রবাহ হতে পারে। আরামদায়ক জায়গা থেকেও কিন্তু অস্বস্তির জিনিস আসতে পারে। মার্ক, কিং অফ স্কটল্যান্ড, মার্ক, মনে রাখবেন এটা, রাজা, স্কটল্যান্ডের রাজা, আপনি এটা মনে রাখবেন কিন্তু। নো সুনার জাস্টিস হ্যাড উইথ ভেলার আর্মড কম্পেলড দিস স্কিপিং কার্নস টু ট্রাস্ট দেয়ার হিলস। কার্নস বলতে সেই লাইট আর্মড আইরিশ ট্রুপের কথা বলা হয়েছে, সেই হালকা সজ্জিত আইরিশ সেনাবাহিনী যারা ম্যাকডোনাল্ডকে হেল্প করেছিল, যাদেরকে একত্রিত করে ম্যাকডোনাল্ড বিদ্রোহ লিড করছিল, তাদের কথা বলা হয়েছে। তো বলছে যে সাহসে সজ্জিত ন্যায় বিচার বিদ্রোহীদের পিছু হটতে পাঠানোর সাথে সাথেই বাট দ্য নরওয়েয়ান লর্ড, নরওয়ের রাজা, নরওয়ের রাজাকে বলেছিলাম, নরওয়ের রাজা সেনো আক্রমণ করেছিল স্কটল্যান্ড, তো সেই নরওয়ের রাজা নরওয়েয়ান লর্ড সার্ভেইং ভ্যান্টেজ মানে সিইং অ্যান অপরচুনিটি, ভ্যান্টেজ বলতে অ্যাডভান্টেজ, সার্ভেইং মানে সিইং, অপরচুনিটি অ্যাডভান্টেজ, উইথ ফারবিস্ট আর্মস, ফারবিস্ট বলতে বার্নিশড পলিশড, আর্মস মানে ওই অস্ত্রগুলি দ্বারা, অ্যান্ড নিউ সাপ্লাইজ অফ মেন মানে ফ্রেশ ম্যান মানে আরো একদল সুসজ্জিত সতেজ বাহিনী যাদের দিয়ে তিনি আক্রমণ করলেন। তো বলা হচ্ছে সেরকমই, নো সুনার জাস্টিস হ্যাড উইথ ভেলার আর্মড কম্পেলড দিস কিপিং কার্নস টু ট্রাস্ট দেয়ার হিলস, মানে যেই না আমাদের সেনাবাহিনীরা সাহসের সাথে যুদ্ধ করে জাস্টিস আনছিল, মানে তাদেরকে পিছু হটতে বাধ্য করছিল, বাট দ্য নরওয়েয়ান লর্ড, ঠিক সেই সময়ে নরওয়ের রাজা সেনো কি করলো, রিয়েলাইজিং অ্যান অ্যাডভান্টেজ, সেই সুযোগের সদ্ব্যবহার করে, মানে আমাদের এই অভ্যন্তরীণ বিদ্রোহের সৎ ব্যবহার করে, মানে আমাদের এই অভ্যন্তরীণ যে বিদ্রোহ, আমাদের নিজেদের মধ্যে এই যে যুদ্ধ, এর সুযোগ উঠিয়ে সে কি করলো, অস্ত্রে সুসজ্জিত সতেজ
সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করে দিল। মানে আমাদের এই অভ্যন্তরীণ বিবাদের সুযোগ উঠিয়ে নরওয়ে রাজা সেনো আমাদেরকে আক্রমণ করলো। বিগান আ ফ্রেশ অ্যাসল্ট, মানে বিগান আ ফ্রেশ অনস্লট, মানে আমরা সবে ম্যাকডোনাল্ডকে হারাতে শুরু করেছিলাম, এদিক থেকে আক্রমণ হয়ে গেল রাজা সেনোর। তো এই যে নরওয়েজিয়ান লর্ড সেনো, এই যে মিডল ইংলিশ পিরিয়ডের হিস্ট্রি, রাফায়েল হলিনস্টের ক্রনিকলসে বর্ণিত এই সমস্ত ঘটনাগুলো, যেগুলো থেকে সোর্স নিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার দিয়ে এই ম্যাকবেথ রচনা করেছেন, যদিও তিনি অনেক পরিবর্তন এনেছেন। এই যে জিনিসগুলো মিডল ইংলিশ পিরিয়ডের এই সমস্ত সিংহাসন আরোহণ, ক্ষমতাচ্যুতি, এই জিনিসগুলো ভাইকিং ওয়েব সিরিজটাতে ক্লিয়ারলি দেখানো আছে, চাইলে ওটা দেখতে পারো, আইডিয়া ক্লিয়ার হবে। তো নেক্সট বলছে, ডানকান ডিসমেড নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো। ডানকান বলছে এটা কি আমাদের ক্যাপ্টেন ম্যাকবেথ এবং ব্যাংকোকে কষ্ট দেয়নি? ডিসমেড মানে হরিফাইড, তাদেরকে কি ভীত করেনি এই আক্রমণটা, রাজা সেনোর আক্রমণটা? ক্যাপ্টেন, ইয়েস অ্যাজ স্প্যারোস ইগলস অর দ্য হেয়ার দ্য লায়ন। হ্যাঁ অবশ্যই করেছে, যেমন চড়ুই পাখিরা ইগলদের ভয় দেখায় এবং হেয়ার মানে খরগোশরা সিংহদের ভয় দেখায়, মানে সিংহরা খরগোশ থেকে যেমন ভয় পায় এবং ইগলরা স্প্যারো থেকে যেমন ভয় পায়, ঠিক তেমনই আমাদের ম্যাকবেথ এবং ব্যাংকো এই বাহিনীর আক্রমণে ভয় পেয়েছে। ইফ আই সে সুদ, যদি আমাকে সত্যি বলতে হয়, সুদ ট্রুথ, আই মাস্ট রিপোর্ট they were as cannons overcharged with double crack, so they doubly redoubled stroke upon the foe, except they mean to bathe in reeking wounds or memorize another Golgotha. I cannot tell, but I am faint. My gasses cry for help. তো বলছে সত্যি বলতে গেলে I must report, আমাকে অবশ্যই বলতে হয়, they were as cannons overcharged with double cracks. ক্যানন মানে যেন কামান, তারা যেন কামান, ওভারচার্জড উইথ ডাবল ক্র্যাকস মানে যেন তারা ডাবল গুলি ভর্তি কামানের মতো, ডাবল ক্র্যাকস ডাবল গুলি ভর্তি কামানের মতো। সো দে ডাবলি রিডাবল স্ট্রোক, অতএব তারা শত্রুর ওপর আক্রমণে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে। ডাবলি রিডাবল স্ট্রোক, দ্বিগুণ ভয়ঙ্কর ভাবে শত্রুর ওপরে তারা পাল্টা আক্রমণ চালায়, আপন দ্য ফো, শত্রুর ওপরে। এক্সেপ্ট they mean to bathe in reeking wounds or memorize another Golgotha, মানে তিনি বলতে চাইছেন I don't know whether they wanted to bathe in the enemy's blood or create another place of skulls like Golgotha. গলগথা সেই মাস স্লটার হয়েছিল, যেখানে নারকীয় বিধ্বংস চলেছিল, সেই ক্রাইস্ট ক্রুসিফিকশন। তিনি বলছেন যে আমি জানি না তারা কি চাইছিল, তারা তাদের শত্রুর রক্তে স্নান করতে চেয়েছিল অথবা সেই যুদ্ধক্ষেত্রকে গোলগথার মতো একটা স্মরণীয় করে তুলতে চেয়েছিল, এমন পরাক্রমে তারা যুদ্ধ চালাচ্ছিল, আমি জানি না তারা এই দুটোর কোনটা করতে চেয়েছিল। বাট আই অ্যাম ফেইন্ট, কিন্তু আমি মূর্ছা যাচ্ছি, মানে আমি দুর্বল অনুভব করছি। কেন? তার তো ব্লিডিং হচ্ছিল, প্রচুর পরিমাণে রক্তক্ষয় হচ্ছিল, তাই সে বলছে, এতগুলো ইনফরমেশন দেওয়ার পরে সে বলছে আমি দুর্বল বোধ করছি, অস্বস্তি হচ্ছে। মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প, আমার ক্ষতের চিকিৎসা প্রয়োজন। গ্যাসেস আমার যে ক্ষতগুলো, ক্রাই ফর হেল্প, এটা হেল্প চাইছে, মানে আমার ক্ষতগুলোর চিকিৎসা প্রয়োজন, দয়া করে আমার চিকিৎসার জন্য ব্যবস্থা করুন। তো এখানে গলগথার থ্রু একটা বিবলিক্যাল অ্যালিউশন দেওয়া হয়েছে, সেই সাইট অফ জিসাস ক্রুসিফিকশন, যেটা কিনা প্রায়শই একটা প্লেস অফ দ্য স্কাল বলে রেফার করা হয়ে থাকে। তো সেই গলগথা প্লেসটি রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে। তো এটা হচ্ছে একটা বিবলিক্যাল অ্যালিউশন। ডানকান, সো ওয়েল দাই ওয়ার্ডস বিকাম দি অ্যাজ দাই উন্ডস, মানে ইয়োর ওয়ার্ডস আর অ্যাজ ওর্দি অ্যাজ ইয়োর উন্ডস, মানে তোমার শব্দগুলো তোমার ক্ষতগুলোর মতোই ওর্দি মানে সুইটেবল, যোগ্য বা মূল্যবান। দে স্ম্যাক অফ অনার বোথ, গো গেট হিম সার্জিয়ান, দ্য ক্যাপ্টেন ইজ লেড অফ বাই অ্যাটেন্ডেন্স। তাহলে ডানকান বলছে যে তোমার এই ওয়ার্ডগুলো তোমার ক্ষতর মতোই প্রশংসার যোগ্য, দুটোই তোমার সম্মানের পরিচয় দেয় আমাদের কাছে, মানে তুমি যে কতটা সম্মানের যোগ্য তোমার ক্ষতগুলো, তোমার ওয়ার্ডগুলো সেটা তুলে ধরছে। তারপরে তিনি আদেশ করছেন একজন ডাক্তারকে দেখাও, গো গেট হিম সার্জিয়ান, মানে তিনি অ্যাটেন্ডেন্সদের আদেশ দিচ্ছেন তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে। তো দ্য ক্যাপ্টেন ইজ লেড অফ বাই অ্যাটেন্ডেন্স, অতএব রাজার আদেশে সেই সৈন্যকে অ্যাটেন্ডেন্সরা চিকিৎসার জন্য নিয়ে গেল। এন্টার রস অ্যান্ড অ্যাঙ্গাস, রস এবং অ্যাঙ্গাস প্রবেশ করছে। হু কাম হেয়ার, এখন কে আসছে, কে বলছে? ডানকানই বলছে, ডানকানের স্পিচ শেষ হয়নি, দেখো। ম্যালকম, দ্য ওর্দি থেন অফ রস, রসের থেন, রসের সেই যোগ্য প্রভু। লেনক্স, হোয়াট এ হেস্ট লুক থ্রু হিজ আইজ, সো শুড হি লুক দ্যাট সিম টু স্পিক থিংস স্ট্রেঞ্জ, তাকে দেখে মনে হচ্ছে সে খুব তাড়াহুড়ো করছে। হেস্ট, হোয়াট এ হেস্ট লুক
থ্রু হিজ আইস, তার চোখ দেখে মনে হচ্ছে সে খুব তাড়াহুড়োতে আছে। সো শুড হি লুক দ্যাট সিম টু স্পিক থিংস স্ট্রেঞ্জ, আর এটা দেখে মনে হচ্ছে যে সে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট করতে বা জানাতেই আসছে, যেটা কিনা স্ট্রেঞ্জ, অসাধারণ কোনো কিছু, মানে তার চোখে তাড়াহুড়ো লাগছে, মানে সে এমন কিছু রিপোর্ট বা এমন কিছু বলতে আসছে যেটা কিনা স্ট্রেঞ্জ হবে, এটাই মনে হচ্ছে তাকে দেখে। রস, গড সেভ দ্য কিং, রস এসে অভিবাদন জানালো রাজাকে, ঈশ্বর রাজাকে রক্ষা করুক। ডানকান, হোয়েন্স কামস দাও ওরদিথেন, তুমি কোথা থেকে আসছো? কামস দাও মানে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম নোবেল থেন? রস, ফ্রম 5 গ্রেট কিং, হোয়ার দ্য নরওয়েয়ান ব্যানার্স ফ্লোট দ্য স্কাই, আমি আসছি 5 থেকে মহান রাজা, যেখানে নরওয়েয়ান ব্যানার্স মানে নরওয়েয়ান পতাকা, ফ্লোট দ্য স্কাই আকাশে, ফ্লোট মানে উড়ে বেড়াচ্ছে, মানে আকাশ ভরিয়ে দিচ্ছে নরওয়েয়ান পতাকা, মানে নরওয়েয়ান কিং সেনো আক্রমণ করেছে স্কটল্যান্ডের 5-এ। অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড, ফ্যান আওয়ার পিপল কোল্ড বলতে মেক আওয়ার পিপল কোল্ড উইথ ফিয়ার, এবং এর ফলে আমাদের মানুষজন সেখানে ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। Norway himself, with terrible numbers, assisted by that most disloyal traitor, the Thane of Cawdor, began a dismal conflict till that Bellona's bridegroom, lapped in proof, confronted him with self-comparisons, point against point, rebellious arm against arm, curbing his lovely spirit, and to conclude, the victory fell on us. তো তিনি এসে বললেন প্রথমে আমি 5 থেকে আসছি, যেখানে নরওয়ের পতাকা পুরো আকাশ ভরিয়ে দিচ্ছে, ফলে আমাদের সেখানকার মানুষজন ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ নরওয়ের রাজা তার ভয়ঙ্কর বিশাল সেনাবাহিনী নিয়ে কডরের বিশ্বাসঘাতক থেনের সহায়তায় একটি ভয়াবহ যুদ্ধ শুরু করেছেন। কডরের থেন, যিনি কিনা স্কটল্যান্ডের আন্ডারেই ছিলেন, তিনি ছিলেন কডরের থেন, তো তিনি বিশ্বাসঘাতকতা করে সেই শত্রুপক্ষকে জয়েন করেছেন সিংহাসনচ্যুত করতে রাজাকে। তাই বলেছে অ্যাসিস্টেড বাই দ্য মোস্ট ডিসলয়াল ট্রেইটার, সেই মোস্ট অনৈতিক বিশ্বাসঘাতক কে না থেন অফ কডর, বিগান আ ডিসমাল কনফ্লিক্ট, মানে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। টিল দ্যাট বেলোনাস ব্রাইডগ্রুম, দেখো বেলোনাস ব্রাইডগ্রুম, ম্যাকবেথকে বেলোনাস ব্রাইডগ্রুমের সাথে তুলনা করা হয়েছে। বেলোনা হচ্ছে রোমান গডেসেস অফ ওয়ার, তো বেলোনার ব্রাইডগ্রুম মানে বেলোনার বর, মানে বেলোনার গ্রুম, মানে এটা ইউজ করা হয়েছে টু ডোনেট আ ম্যান অ্যাবাউট টু বি ম্যারিড অর রিসেন্টলি ম্যারিড, অর ইট ইজ ইউজ টু সাজেস্ট আ ক্লোজ রিলেশনশিপ উইথ বেলোনা দ্য গডেসেস অফ ওয়ার, কারণ বেলোনা গডেসেস অফ ওয়ার রোমান মাইথোলজি অনুযায়ী। তো ম্যাকবেথের সেই হিংস্রতা, তার যুদ্ধক্ষেত্রে সেই মহানত্ব, তার সেই মহাবিক্রম, সেই প্রভাবটা, সেই দক্ষতাটা বোঝাতে তাকে বেলোনাস ব্রাইডগ্রুম বলে তুলনা করা হয়েছে। ল্যাপড ইন প্রুফ, কনফ্রন্টেড হিম উইথ সেলফ কম্প্যারিজনস, তো রস বলছেন ম্যাকবেথ কিন্তু, যিনি কিনা যুদ্ধের দেবীকে বিয়ে করার যোগ্য, তার সেই বিশ্বস্ত বর্ম, ল্যাপড ইন প্রুফ, কনফ্রন্টেড হিম, তার সেই বিশ্বস্ত বর্ম পরিধান করে, উইথ সেলফ কম্প্যারিজন মানে যেটা কিনা মেড হিম অ্যান্ড ম্যাচড হিম ইন এভরি ওয়ে, মানে বলা হয়েছে ম্যাকবেথ কভার্ড ইন আর্মর, মানে বলা হয়েছে ম্যাকবেথ অস্ত্রসজ্জায় সুসজ্জিত হয়ে, যেই অস্ত্রগুলো তাকে পুরোপুরি ম্যাচ করে, যেই অস্ত্রগুলো পুরোপুরি তার যোগ্য, তো তার সেই অস্ত্র ওই রাজার বিরুদ্ধে, মানে এগেনস্ট ইচ আদার ইন আ ক্লোজ গ্র্যাপল, পয়েন্ট মানে শোড, পয়েন্ট এগেনস্ট পয়েন্ট মানে এগেনস্ট ইচ আদার, রেবেলিয়াস আর্মস এগেনস্ট আর্মস against arm মানে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র, কার্বিং হিজ লাভিশ স্পিরিট, লাভিশ মানে রুড মানে ইনসোলেন্ট সেই স্পিরিটকে, অ্যান্ড টু কনক্লুড দ্য ভিক্টরি ফেল অন আস, এবং এটা শেষ করে সেই বিজয় দিয়ে যেটা আমাদের কাছে যায়, যে বিজয়টা আমাদের কাছে যায়, মানে বলছেন যে ম্যাকবেথ যিনি কিনা, যার বিক্রম, যার পরাক্রম যেন যুদ্ধের দেবীকে বিয়ে করার মতো, সেই রোমান গডেসেস অফ ওয়ার বেলোনাকে বিয়ে করার মতো, সেই ম্যাকবেথ তার বিশ্বস্ত বর্ম পরিধান করে নরওয়ের রাজার সাথে তাল মিলিয়ে যুদ্ধ করেছেন, পয়েন্ট এগেনস্ট পয়েন্ট, এবং তিনি নরওয়ের রাজার মনোবল ভেঙে দিয়েছেন, তাই বিজয় আমাদের কাছে যাচ্ছে, বা তাই বিজয় আমাদের ওপরে আসছে। ডানকান, গ্রেট হ্যাপিনেস, দারুণ খবর। রস, দ্যাট নাও সেনো দ্য নরওয়েয়ান কিং ক্রেভস কম্পোজিশন, nor would we deign him burial of his men till he disbursed at St. Colum's Inch $10,000 to our general use. তারপরে রস বলছে নাও দেন সেনো, তাহলে এখন নরওয়ের রাজা সেনো
escape compositions মানে যুদ্ধবিরতি চাইছেন তিনি, nor would we deign him burial of his men, কিন্তু আমরা তাকে তার লোকদেরকে কবর দিতে দেইনি, till he disbursed যতক্ষণ না পর্যন্ত তিনি ছাড়ছেন বা দিচ্ছেন at St. Colum's Inch $10,000 $10,000 to our general use, আমাদের সাধারণ ব্যবহারের জন্য। মানে তার লোকেদের আমি কবর দিতে দেইনি, তার সৈন্যদের কবর দেওয়ার জন্য আমরা অ্যালাউ করিনি তাকে, যতক্ষণ না তিনি সেন্ট কোলামস ইঞ্চে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $10,000 দিচ্ছেন। কারণ তিনি এতটাই ভয় পেয়েছেন, তিনিই যুদ্ধবিরতি চেয়েছেন। তাই আমরা কিন্তু যুদ্ধবিরতি করলেও তার পিপলদেরকে সমাধিস্থ করার অনুমতি দেইনি যতক্ষণ না এই ক্ষতিপূরণটা তিনি দিচ্ছেন। ডানকান, no more that Thane of Cawdor shall deceive our bosom interest, মানে ওই যে থেন অফ কাডোর সেও যেন আর কোনো আমাদের ক্লোজেস্ট কাউকে, বজম ইন্টারেস্ট মানে আমাদের ক্লোজেস্ট কারোরই আর কোনো ক্ষতি না করতে পারে বা প্রতারিত করতে পারে। মানে সেই থেন অফ কাডোরকেও, যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজা সেনর সাথে মিশেছিল, তাকেও এমন যোগ্য শাস্তি দিতে হবে যেন সে আমাদের তো দূর, আমাদের ক্লোজেস্ট নিয়ারেস্ট কারোর সাথেই যেন কখনোই আর বিশ্বাসঘাতকতা করতে না পারে। গো প্রোনাউন্স হিজ প্রেজেন্ট ডেথ, যাও অবিলম্বে তার মৃত্যুদণ্ডের আদেশ দাও। অ্যান্ড উইথ হিজ ফর্মার টাইটেল, এবং তার ওই উপাধি দিয়ে গ্রিট ম্যাকবেথকে অভিনন্দন জানাও। মানে সে তো থেন অফ কডর ছিল, তাকে থেন পদ থেকে অপসারিত করা হলো, তাকে তো আর সেই পদটা দেওয়া হবে না, তার হারানো সেই পদমর্যাদাটা ম্যাকবেথকে দাও, কারণ ম্যাকবেথই ওটার যোগ্য, সেই যুদ্ধ করে বাঁচিয়েছে আমাদেরকে। সেই প্রতারককে অবিলম্বে শাস্তি দাও, মৃত্যুদণ্ড, এবং ম্যাকবেথকে তার সেই সম্মানে সম্মানিত করো। রস, I will see it done, মানে I will see that your order is carried out, আমি দেখব আপনার এই আদেশ ঠিকঠাকভাবে যেন পালিত হয়। ডানকান, what he hath lost noble Macbeth hath won, hath মানে has, তো সে যা হারিয়েছে, hath lost সে যা হারিয়েছে, Macbeth has won ম্যাকবেথ সেটা পেয়েছে। সে কি হারিয়েছে? থেন অফ কডর, তার থেনের সে পদমর্যাদা হারিয়েছে, কডরের থেন হওয়ার পদমর্যাদা। তো আজ থেকে কডরের থেন কে হবে? ম্যাকবেথ হবে। তাই রাজা ডানকান এটা বললেন যে যা সে হারিয়েছে ম্যাকবেথ সেটা জিতে নিয়েছে। দে এক্সিট, এই বলে সকলে সেই জায়গা থেকে প্রস্থান করলো। কারণ এটা নাটক, মঞ্চস্থ হয়েছিল, দৃশ্য দেখানো হয়েছিল, ক্যাম্পের একটা দৃশ্য। তো এই দৃশ্য থেকে সবাই প্রস্থান করলো, আর এর সাথে সাথেই অ্যাক্ট 1 সিন 2 শেষ হচ্ছে। তো আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা থাকছে পরের ক্লাসে।